কেশব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, ওয়েবকুটা। আমি প্রথমেই ওয়েবকুটা নদিয়া জেলার এই যে প্রয়াস সেটাকে স্বাগত জানাচ্ছি এবং এখানে একদম উদ্বোধনের দিনেই আমাকে বক্তব্য রাখতে দেবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই সময়োপযোগী একটা বিষয় নিয়ে আজকের এই আলোচনা, যে অতিমারির প্রভাবে বা অতিমারির এই পরিপ্রেক্ষিতে শিক্ষাক্ষেত্রে, মূলত উচ্চশিক্ষাক্ষেত্রে যে সমস্যা এবং আগাম সংকট, সেই নিয়েই আলোচনা। এখন দেখুন, আমাদের রাজ্যে বা দেশ জুড়েই কিছু সমস্যা বা কিছু চ্যালেঞ্জ উচ্চশিক্ষাক্ষেত্রে আমাদের সামনে ছিল। এই অতিমারির ফলে বা অতিমারি থাকার ফলে সেই চ্যালেঞ্জগুলি ইন্টেন্সিফাই করেছে, আবার নতুন কিছু চ্যালেঞ্জ বা সংকট আমাদের সামনে হাজির হয়েছে। আমরা যারা অধ্যাপক আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, আমাদের কাছে পঠন পাঠন গবেষণার সামনে যে চ্যালেঞ্জ আসে সেগুলোই আমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। এবারে আমাদের পেশাগত কিছু দাবি দেওয়া, সেই নিয়ে আমাদের সামনে যে সমস্যাগুলি আছে সেগুলোকেও নিয়ে আমাদের পথ চলতে হয়। কিন্তু এই করোনা পরিস্থিতিতে আমাদের পেশাগত যে দাবি দেওয়া, অবশ্যই সেগুলো আছে সমিতি, অধ্যাপক সমিতি সেগুলি নিয়েও এর মধ্যেও যতদূর করা সম্ভব চেষ্টা করছেন। কিন্তু এগুলো সত্যি কথা বলতে কি, এখন আমাদের অন্য যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে একেবারে হঠাৎ করেই এসে দাঁড়িয়েছে, সেগুলোকে ডিল করার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকারটা একটু বেশি দিতে হচ্ছে। এখন দেখুন, সমস্যা বা সংকট এগুলো যদি আমরা ভাবি, পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে যে কাদের সমস্যা, কারা এই সমস্যায় পড়ছেন। আমার তো মনে হয়েছে এই সমস্যাটা তিন ধরনের আমরা ভাবতে পারি। একটা হচ্ছে ছাত্রদের এন্ড থেকে যদি ভাবি, তারা কী ধরনের সমস্যায় পড়ছেন। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষকদের যে সমস্যা, সেই সমস্যাগুলো কী কী সেগুলো আমাদের দেখা দরকার। আর তৃতীয়ত হচ্ছে যে সাধারণ কিছু সমস্যা, যেগুলো আমাদের এক মানুষ হিসাবে, সমাজের এক সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই যে সমস্যাগুলি এসেছে, যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে এসেছে, সেগুলি। এখন দেখুন, প্রথমেই যদি আমরা ছাত্রদের সমস্যাগুলোর কথা ভাবি, তাহলে যেগুলো আমাদের ভাবতে হয় বা যেগুলো আমাদের সামনে হাজির হচ্ছে, সেগুলো হচ্ছে প্রত্যেক মানুষের মতন ছাত্রদেরও জীবন জীবিকা, সাধারণ যে সমস্যাগুলি সেগুলোকে মোকাবিলা করতে হচ্ছে। আমাদের যে ছাত্রছাত্রী, তারা যে সমাজ থেকে উঠে আসে, সকলেই যে খুব সচ্ছল পরিবার থেকে আসছে এমনটা তো ভাবার কোনো কারণ নেই, এবং বাস্তব অবস্থাটাও সেটা না। ফলে বেশ কিছু ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন প্রান্তিক পরিবার থেকে উঠে আসা ছাত্রছাত্রী, তাদের প্রতিদিন জীবন ধারণ করার একটা সমস্যা, একটা লড়াই তাদের চালিয়ে যেতে হয় তাদের পরিবারকে, এবং সেই লড়াইটা তারা করে সারা বছর ধরে। এবং সেই লড়াইটা এই বর্তমান পরিস্থিতিতে করোনা অতিমারির প্রকোপে এবং এই লকডাউন চালু হওয়ার ফলে সেই যে তাদের সংগ্রাম, সেটা আরও অনেক অনেক কঠিন হয়ে গেছে। এই একটা জায়গা, এখানে ছাত্রছাত্রীরা সেই লড়াইটাতে অংশগ্রহণ করে তারপর কিভাবে তারা পড়াশোনা, পঠন পাঠন ইত্যাদিকে অগ্রাধিকারের তালিকায় নিয়ে আসবে বা সেখানে কতটা গুরুত্ব দিতে পারবে, এটা সত্যি ভেবে দেখার বিষয় আছে। সত্যি এটা একটা কঠিন চ্যালেঞ্জ, যেটা আমাদের একটা বেশ ভালো সংখ্যায় ছাত্রছাত্রীদের সামনে হাজির হয়েছে। কথা দেখুন, ছাত্রছাত্রীরা যখন একটা কোনো কোর্সে ভর্তি হয়, কোনো একটা পড়াশোনায় কোনো একটা ইয়েতে যখন তারা ভর্তি হয়, তাদের সামনে একটা লক্ষ্য থাকে এবং তারা জানে যে তারা এই পঠন পাঠন ইত্যাদির ক্ষেত্রে যে পড়াশোনা করতে তারা চাইছে, একটা নির্দিষ্ট সময়ে সেখানে তাদের পড়াশোনাটা শেষ হবে, তারা একটা ডিগ্রি পাবে এবং পরবর্তীকালে তারা পেশাগত জীবনে প্রবেশ করবে বা কেউ উচ্চশিক্ষায় যাবে ইত্যাদি। এই পরিকল্পনাটা প্রত্যেক মানুষেরই থাকে, আমরা যখন ছাত্র ছিলাম আমাদেরও ছিল। কিন্তু এই করোনার ফলে
এই যে করোনা মহামারীর ফলে, এই প্যান্ডেমিক এসে যাওয়ার ফলে হঠাৎ করে লকডাউন, এবং সেই 16ই মার্চ থেকে শুরু হয়ে এখন আপাতত 31শে মে পর্যন্ত এক্সটেন্ডেড হয়েছে। এই দীর্ঘ সময় কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হওয়া, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস না হওয়া, কোর্স সিলেবাস শেষ না হওয়া, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানা নেই। স্বাভাবিক হলেও কবে কতদিন লাগবে আমাদের এই বাকি থাকা যে সিলেবাসের অংশটা সেটা কভার করতে, এবং তারও পরে সেগুলো হবার পরে একটা পরীক্ষা, সেই পরীক্ষা, তার পরীক্ষা নেওয়া, তার রেজাল্ট বের করা ইত্যাদি, এই বিষয়ে সম্পূর্ণ একটা অনিশ্চয়তা তাদের সামনে এসে হাজির হয়েছে। এটাও একটা বিষয় যেটা তাদের মোটিভেশনের ক্ষেত্রে, পঠন পাঠন গবেষণার ক্ষেত্রে যে মোটিভেশন লাগে, সেই মোটিভেশনের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলেই আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, যে পরিস্থিতি যা হচ্ছে, মানে এই আর্থিক মন্দার ফলে, মানে আর্থিক মন্দার ভুল বললাম, আমি বলছি যে এই করোনা মহামারীর ফলে সারা বিশ্বের অর্থনীতিতে তার যে প্রভাব পড়তে চলেছে, আমরা যা দেখছি সম্প্রতি, মানে 5 দফায় অর্থমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রীর ঘোষণাও শুনলাম, সব কিছু শুনে একটা জিনিস মনে হচ্ছে যে পরিস্থিতিটা, আর্থসামাজিক পরিস্থিতিটা আগের মতো থাকবে না। এটা আর একটা চ্যালেঞ্জ যেটা ছাত্রদের সামনে সত্যিই একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে বলেই আমাদের মনে হচ্ছে। কারণ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষায় যুক্ত হতে চান, এবং পরবর্তীকালে তাদের গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের পরে তারা নানা ধরনের গবেষণা মানে প্রকল্পে যুক্ত হন, হয়ে তাদের উচ্চশিক্ষাটা চালিয়ে নিয়ে যান। কিন্তু এই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে সমস্যাটা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এই যে তারা কিন্তু আগামী দিনে গবেষণার সুযোগ কতটা পাবেন সেটা নিয়ে চিন্তা করার বিষয়। কারণ এই গবেষণাগুলিতে ফান্ডিং কতটা আসবে, সে আমাদের দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রগুলিতেই হোক, বা যারা বিদেশে গিয়ে গবেষণা করতে চান তাদের ক্ষেত্রে কতটা তারা এই মানে ফান্ডিং বা স্কলারশিপ পাবেন, এটা নিয়েও সত্যি একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটা আনসার্টেনটি তাদের মধ্যে কাজ করছে। আমি বিভিন্ন ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীদের কাছ থেকেও সেটা জানতে পারছি। আর আমাদের দেশে আর একটা বিষয় তো ছিলই, যেটা যে গবেষণায় আমাদের বরাদ্দটা ক্রমশ হ্রাস পাচ্ছিল এসব করোনা ইত্যাদি প্রকোপ চালু হওয়ার আগে থেকে। এবারে এটা আর একটা নতুন অছিলা তারা পাবেন যারা এই গ্রান্ট ইত্যাদি দেন, যে এই আর্থিক মানে এরকম একটা দেশের কঠিন পরিস্থিতিতে কি করে আমরা এই আর্থিক অনুদান দিতে পারবো গবেষণা ইত্যাদি চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ফলে আগামী দিনে যে রিসার্চ প্রজেক্টগুলো ইতিমধ্যে স্যাংশন হয়ে গেছে সেগুলো, এবং আগামী দিনে যেগুলো স্যাংশন হতে পারতো সেগুলির আর্থিক বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে আবার একটা কঠিন সমস্যা এবং চ্যালেঞ্জের সামনে ছাত্রদের, এবং এটা এই চ্যালেঞ্জটা মূলত শিক্ষকদের ফেস করতে হবে। এবং শিক্ষকদের প্রজেক্টে যদি ফান্ডিং না আছে, ছাত্রদের স্কলারশিপ বা রিসার্চ স্কলারদের টাকা আসবে এটা মনে করার কোনো কারণ নেই। আর কিছু আছে যেগুলো একেবারেই পেশাগত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পেশাগত বিষয়ে মানে পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট ইত্যাদি, সেই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবার আর একটা নতুন চ্যালেঞ্জ হচ্ছে যে চাকরি, ছাত্রদের একটা টার্গেট থাকে যে তাদের কোর্স শেষ করবার পরে তারা একটা চাকরি কিছু জয়েন করবেন, একটা কোনো চাকরি তারা করবে, এবং সেভাবেই চলতে থাকে আর কি। কিছু ছাত্র সেখান থেকে উচ্চশিক্ষায় যান ঠিকই, কিন্তু মেজরিটি, অধিকাংশ ছাত্রছাত্রী পাশ করবার পরে একটা চাকরিতে যুক্ত হয়। এখন ইতিমধ্যেই আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 18 জন ছাত্রকে চাকরির অফার দিয়েও ফেরত নিয়ে নেওয়া হয়েছে। এখনও যাদের অফার আছে, যারা ইতিমধ্যে চাকরির অফার পেয়েছেন, কজন পাশ করবার পরে সময় মতো চাকরিতে জয়েন করতে পারবে, বা ওই চাকরিগুলিতে আদৌ জয়েন করতে পারবে কিনা, এ নিয়েও একটা কঠিন মানে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেটা কিন্তু ছাত্র সমাজের কাছে আরও একটা চ্যালেঞ্জ। এই ছাত্ররা যাদের উচ্চশিক্ষায় যাবার কোনো ইচ্ছা ছিল না, যারা চাকরি করাটাকেই নিজেদের ভবিষ্যৎ হিসাবে বেছে নিয়েছিলেন, তাদের যদি বাধ্য হয়ে উচ্চশিক্ষায় কোনোভাবে যেতে হয় বা সেটাখানেও তারা সুযোগ না পায়, একটা চরম হতাশা এই তরুণ প্রজন্মের মধ্যে তৈরি হতে চলেছে। এটা আর একটা চ্যালেঞ্জ। এটাকে আমরা কী করে মোকাবিলা করব, আমাদের কী করতে পারি না পারি, এ নিয়ে সত্যিই আমাদের সময় নিয়ে যত্ন নিয়ে ভাবতে হবে। আর একটা বিষয় যেটা আমার বলার দরকার, সেটা হচ্ছে এই যে দেখুন, আমাদের রাজ্যে এবং বোধহয় গোটা দেশেই কিছুটা এই একটা বিষয় নিয়ে আমাদের সমস্যা তো ছিলই, সেটা হচ্ছে সিবিসিএস এর সমস্যা।
যেভাবে সিবিসিএস চালু করা হয়েছিল অনেকটা এই এই মানে আমাদের লকডাউন চালু করে দেওয়ার মতো, কোনো পূর্ব পরিকল্পনা নেই, কিছু নেই, হঠাৎ করে জানা গেল যে অমুক দিন থেকে লকডাউন। এই একই রকমভাবে সিবিসিএস চালু করার সময় আগের থেকে কোনো মানে প্রস্তুতি নেই, কোনো পূর্ব পরিকল্পনা নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে বলে দেওয়া হলো ইউজিসি চেয়েছে পরের বছর থেকে আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের সিবিসিএস সিস্টেমে চলে যেতে। সিবিসিএস সিস্টেম করে হলোটা কি? সিবিসিএস সিস্টেম নামে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, কিন্তু আমাদের রাজ্যে বা দেশে এক একটা বিষয়ে বা এক একটা শ্রেণীতে ক্লাসে যতজন ছাত্র ভর্তি হয় সেখানে চয়েস দেওয়ার খুব একটা সুযোগ থাকে কি? ধরুন আপনি একটা বিষয় পড়াচ্ছেন যেখানে আপনার কলেজেই প্রায় 200 জন ছাত্র ভর্তি হচ্ছে, সেখানে আপনি অন্য একটা কলেজ থেকে আরও 50 জনকে সেই আপনার কলেজে ওই সাবজেক্ট, যেটা ধরে নেওয়া যাক যে পাশের কলেজতে নেই, সেখান থেকে 50 জন যদি আপনার কলেজে ওই সাবজেক্টে পড়তে আসতে চায়, অধিকাংশ কলেজেই আমি জানি সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের অ্যাকোমোডেট করার সেই সুযোগ নেই। এগুলো যে সমস্ত জায়গায় ছাত্রের সংখ্যা কম, টিচারের সংখ্যা তার মানে তুলনামূলকভাবে বেশি, সেখানে এগুলো হতে পারে, কিন্তু এখানে হয় না। কিন্তু আমাদের ওই হঠাৎ করে ইউজিসি বলেছে বলে মনে হলো সকলের বিকাশ ভবনের যে এটা চালু করে দিতে হবে, কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে সমস্ত কিছু করে সিবিসিএসের নাম দিয়ে যেটা চালু হলো সেটা আদপে দাঁড়ালো সেমেস্টার সিস্টেম। এর ফলে যেটা দাঁড়িয়েছে যে ছাত্রদের সঙ্গে টিচারদের যে কন্ট্যাক্ট পিরিয়ড, সেগুলো অনেক কমে গেছে। সারা বছরের অধিকাংশ সময়টা দুটো সেমিস্টারের পরীক্ষা দিতেই চলে যায়, এবং এই পরীক্ষার ক্ষেত্রে তারা যেটা মানে আমাদের কাছে যে নির্দেশ ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যে ইন্টারনাল অ্যাসেসমেন্টে বাবা যতটা পারো নাম্বার ছাত্রদের দিয়ে দেয়। ফলে এখানে যেটা হচ্ছে যে ছাত্ররাও খুশি, একটু মানে একটা অংশের ছাত্র খুশি, শিখলাম না কোনো বিষয় নেই, বেশ কিছু নাম্বার আমি পেয়ে গেলাম, খুব ভালো, অভিভাবকরাও খুশি, ছাত্ররা ভালো ভালো নাম্বার পাচ্ছে, কিন্তু আদপে এই জেনারেশনটার মানে বেসিকটাই উইক হয়ে যাচ্ছে। তারা মানে বিষয়টাকে মানে দেখতে গিয়ে গভীরে গিয়ে শিখতে পারছে না। এই পরিস্থিতিটা চলছিল। এখন এই করোনার প্রভাবে, অতিমারির প্রভাবে ওই জবে থেকে আমাদের 16ই জুন থেকে মাফ করবেন 16ই মার্চ থেকে তো আমাদের ক্লাস বন্ধ হয়ে গেছে। ফলে যদি ধরেই নেওয়া যায় যে একদম 1 জানুয়ারি থেকেই আমাদের নতুন সেশন শুরু হয়ে গেছে এবং ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে 10 সপ্তাহ ক্লাস হয়েছে, 6 সপ্তাহ ক্লাস হবে। ফলে এই যে 6 সপ্তাহ ক্লাস হলো না, তাতে যে অপঠিত অংশ সেটাকে কীভাবে পড়াবে না পড়াবে কেউ কিছু জানে না। এবং ঘটনাটা হচ্ছে এমনিতেই সিবিএসইর জন্য পড়াশোনাটা কম হয়, ছাত্রদের ক্লাস টিচিংটা কম হয়, এখানে আরও কমে গেল। সেই সমস্যা কী করে মীমাংসা করা হবে আমরা জানি না। এই সিবিসিএস চলতে থাকলে এই যে কোনো ক্রাইসিসের সময় ক্রাইসিসটা আরও বেশি অ্যাকিউট হবে, আরও বেশি ঘনীভূত হবে, এটা ডেফিনেট। আর ভালো ছাত্রছাত্রী যাতে সিরিয়াসলি পড়াশোনা করতে চায় তারা তো এতে অসুবিধায় পড়বেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবারে আমি সংক্ষেপে শিক্ষকরা যে ধরনের অনিশ্চয়তায় মানে এই করোনা পরিস্থিতিতে শিক্ষকদের যে অনিশ্চয়তার সামনে পড়তে হয়েছে সেটা নিয়ে কয়েকটা কথা আমি একটু বলি আপনাদের। সেটা হচ্ছে, দেখুন ওই আগে যেটা বলছিলাম যে পঠন পাঠন গবেষণায় সত্যি একটা আঘাত তো আসতে চলেছে, এবং সেটা তো সত্যি আমাদের টিচারদের কাছে রিয়েলি একটা চ্যালেঞ্জ। আমি হয়তো পরিকল্পনা করে রেখেছি কিছু কাজ আমি আগামী দিনে করব গবেষণা হিসাবে, সেই কাজটা কিভাবে আমি করব যদি না তার জন্য যথাযথ অনুদান আমি পাই, গ্রান্ট যদি পাই, ফান্ড না পেলে আমি কি করে করব? সত্যি কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলির তো এত টাকা বা এত এক্সট্রা টাকা থাকে, অতিরিক্ত টাকা থাকে না যে সব অধ্যাপক অধ্যাপিকা বা যারা মানে চাইছেন সকলকে তাদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত অর্থ দিয়ে গবেষণায় সাহায্য করা। এটা তো নানা রকম, আপনারাও জানেন ইউজিসি আছে বা এনএইচআরডি, নানা ডিএসটি হতে পারে, অন্যান্য কিছু হতে পারে, তাদের কাছ থেকে আমরা এই সাহায্যগুলো পেয়ে থাকি। সেটার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হতে চলেছে আগামী দিনে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একই রকমভাবে শিক্ষকরাও আমরাও প্রায় প্রতিদিন পাঠ্যসূচি, আগামী শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কি হবে সেটা নিয়ে আমাদের কাছেও একটা অনিশ্চয়তা রয়েছে। আমরা কোথাও কোনো এক্স্যাক্টলি কী করব এটা ঠিক করে উঠতে পারছি না এখনও, যদিও ইতিমধ্যেই ইউজিসি একটা গাইডলাইন দিয়েছে এই বিষয়গুলি নিয়ে, আমি সেগুলো নিয়ে পরে বলবো। কিন্তু দেখুন, গাইডলাইন তো এসেছে, কিন্তু সেই গাইডলাইনটা মেনটেন তখনই করা যাবে যদি তার আগে পরিস্থিতি
কিছুটা মানে উন্নতি হয় এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আবার যাতায়াতটা সহজভাবে করা যায়, নিরাপদে করা যায়, কোনো রকম রিস্ক না থাকে, সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যাই ক্যালেন্ডার আমি বানাই সেটাকে মেনে চলা কতটা সম্ভব হবে, প্র্যাকটিক্যালি বাস্তবে কতটা মেনে চলতে পারা যাবে, এ নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে টিচারদের সামনে হঠাৎ করেই একেবারে একটা যে চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে দেখুন, লকডাউন হবে এটা তো জানা ছিল না। কিছু মাস্টারমশাই আমরা আছি, মানে আমাদের মধ্যে আছেন, সরি, যারা কিছু কিছু টেকনিক্যাল মানে মানে এড আর কি, আইসিটির ব্যবহার তাদের পড়ানোর ক্ষেত্রে করেন, মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সেটার মধ্যে কোনো দোষের কিছু নেই যে একটা কমপ্লিকেটেড ডায়াগ্রাম আপনাকে ক্লাসে গিয়ে আঁকতে হবে, সেটা আঁকতেই 15 মিনিট বা 20 মিনিট যদি সময় চলে যায়, আপনি এক্সপ্লেন করবেন কতক্ষণ ধরে। ফলে আপনি একটা পিপিটিতে বানিয়ে নিয়ে গেলেন ছবিটা দেখালেন ছাত্রদের, এক্সপ্লেনেশনটা সাথে সাথে চলতে থাকলো প্যারালালি, তাহলে খুব একটা অসুবিধা হয় না, সময়টাও বাঁচে। কিন্তু এমনি রেগুলার অনলাইনে টিচিং, এটা আমরা কজন অভ্যস্ত? আমরা যে প্রথাগত শিক্ষায় দিতে অভ্যস্ত বা শিক্ষা ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত, সেই প্রথাগত শিক্ষা ব্যবস্থা পাল্টে গিয়ে লকডাউনের পর থেকেই হঠাৎ করে কোনো রকম পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি ছাড়া আমাদের অনেককেই অনলাইন টিচিংয়ের দিকে চলে যেতে হলো। এটাও তো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ। কোন প্ল্যাটফর্মে করব, কিভাবে পড়াবো, আমার পড়ানোটা ঠিকঠাকভাবে ছাত্রদের কাছে পৌঁছবে কিনা, এগুলো সত্যিই একটা চ্যালেঞ্জ, যে জিনিসটা আমাদের হঠাৎ করেই একটা সামনে এসে দাঁড়িয়েছে এবং আমাদের ফেস করতে হয়েছে। তবে আমি জানি এবং সত্যি এটা আমাদের খুবই স্যাটিসফাইং লাগে যখন দেখি যে আমাদের অধিকাংশ মাস্টারমশাই যেভাবেই হোক এই জিনিসগুলোতে শিখে নিয়ে সরগর হয়ে এগুলো ব্যবহার করে ছাত্রদের যতটা পারছেন পাশে থাকার চেষ্টা করছেন, তাদের মানে কাছে স্টাডি মেটেরিয়াল দিয়ে হোক, পড়িয়ে হোক, যেভাবেই হোক ছাত্রদের সাহায্য করে যাচ্ছেন। কিন্তু করোনা মোকাবিলায় আর একটা জিনিস যেটা বলি, যে আমাদের প্রায় প্রতিদিনই যখন আমাদের সমিতি নর্মাল ফাংশনিং চলে, বহু আমাদের মানে অধ্যাপিকা বন্ধুদের নানা ধরনের পেশাগত সমস্যা ইত্যাদি নিয়ে আমাদের ডিল করতে হয়, এবং এখনও অনেক পেশাগত সমস্যা অনেক মানে অধ্যাপক বন্ধুদের আছে যেগুলো এখনও কোনো সুরাহা হয়নি। কিন্তু হঠাৎ করে এই বিকাশ ভবন বন্ধ হয়ে যাওয়া, পরবর্তীকালে খুললেও কম স্টাফ দিয়ে খোলা, এর ফলে বহু সমস্যা এখনও কোনো মীমাংসা বা সুরাহা করা সম্ভব হয়নি। যখনই এ নিয়ে কোনো রকমভাবে আমরা মুভ করবার চেষ্টা করছি, একটাই উত্তর আমরা পাচ্ছি যে দেখুন, যিনি ডিল করেন তিনি আসছেন না, দূরে থাকেন, আমরা কি করব, একটু অপেক্ষা করুন, লকডাউন মিটলে তখন আমরা নিশ্চয়ই দেখব। এমনিতেই দীর্ঘসূত্রিতার ব্যাপারটা আমরা সকলেই জানি। 18 মাসে বছর বিকাশ ভবনে টিচারদের কোনো কিছু করতে না পারলেই তারা খুশি হয়, মানে খুঁচিয়ে আমাদের এগুলো আদায় করতে হয় দাবিগুলি। তারপরেও এই একটা মানে আনফোরসিন সিচুয়েশান আসাতে পুরো ব্যাপারগুলি আরও অনেক মানে প্রবলেমের মধ্যে চলে গেল। আগামী দিনে আমাদের এটাকে একদম টপ প্রায়োরিটি দিয়ে এগুলোকে মেটাবার চেষ্টা করতে হবে। নেক্সট আর একটা জিনিস হচ্ছে যে শিক্ষক সংগঠনগুলির মতামত না নিয়ে বিকাশ ভবন থেকে নানা রকম ফতোয়া জারি করে দেওয়া হচ্ছে। এবারে কিছুদিন আগে শেষ যেটা দেখলাম, বলা হলো যে কি করতে হবে না, কলেজ বিশ্ববিদ্যালয় খোলার 10 দিনের মধ্যে স্যানিটাইজেশন কমপ্লিট করতে হবে, 1 মাসের মধ্যে পরীক্ষা। আরে কি করে হবে? আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার আছে নাকি যে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ঘর স্যানিটাইজ করে ফেলবো, ঘর, রাস্তা ইত্যাদি ইত্যাদি আমরা স্যানিটাইজ করে ফেলবো 10 দিনের মধ্যে, আর তারপরে 1 মাসের মধ্যে পরীক্ষা করে ফেলবো? কি সম্ভব? আমি জানি না এটা কিভাবে হবে। ওনারা বলে দিয়েছেন একটা কিছু, ঠিক আছে, সেটা দেখা যাবে প্র্যাকটিক্যালি কখন কি হচ্ছে না হচ্ছে। এরপরে পরীক্ষা কিভাবে হবে বলুন তো? পরীক্ষার ক্ষেত্রে আপনারা দেখেছেন একটা ক্লাসে আমরা পরীক্ষার সময় যতজন ছাত্রকে বসিয়ে পরীক্ষা নিই, যদি সেই মোডেই পরীক্ষা আমরা নিতে চাই, তাহলে কি ওই ডিস্টেন্স মেনে পরীক্ষা দেওয়া সম্ভব হবে? আমি ফিজিক্যাল ডিস্টেন্সের কথা বলছি। এখানে কিন্তু একটু খেয়াল রাখবেন, মানে খুব সুচতুর এবং সচেতনভাবে ফিজিক্যাল ডিস্টেন্স যে কথাটা ব্যবহার করা দরকার, সেটাকে সোশ্যাল ডিস্টেন্স বলে চালিয়ে দেওয়া হয়েছে বাজার। সবাই এখন জেনে জানা জেনে ভেবে বা সচেতনভাবে হোক বা অসচেতনভাবেই হোক, ফিজিক্যাল ডিস্টেন্স না বলে সোশ্যাল ডিস্টেন্স বলছি। কেন বলুন তো? সোশ্যাল ডিস্টেন্সের তো অর্থ অন্য। এটা কি সোশ্যাল ডিস্টেন্স নাকি? একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের নিরাপত্তার কারণে যে দূরত্ব, এটা তো শারীরিক দূরত্ব। ফিজিক্যাল ডিস্টেন্স যেটা আমায় মেনটেন করতে হবে, সামাজিক দূরত্ব কেন হবে? সোশ্যাল ডিস্টেন্সের বাংলা করলে তো সামাজিক দূরত্ব দাঁড়ায়, এটা তো হওয়া উচিত না। যাই হোক, এই ফিজিক্যাল ডিস্টেন্স মেনে আমাদের গিভেন ইনফ্রাস্ট্রাকচারে
যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারে কীভাবে ছাত্রদের এনে পরীক্ষা করা হবে, এটা আর একটা বিষয় যেটা আমাদের সিরিয়াসলি ভাবাচ্ছে। এবং দেখুন, একটা জিনিস এখানে খোলাখুলি বলা দরকার যে কাউকে কোনো কাজ জীবনের ঝুঁকি নিয়ে করতে বলবার কোনো অধিকার আমাদের কারুর নেই। ফলে এরম যদি পরিস্থিতি দাঁড়ায় যে জোর করে তাকে পরীক্ষা দিতে আনিয়ে তার লাইফ এন্ডেঞ্জার করে দিলাম, সেই ইনফেক্টেড হয়ে গেল কেউ একজন, মানে ছাত্ররা হতে পারে, অধ্যাপক অধ্যাপিকারা হতে পারেন, শিক্ষাকর্মীরা হতে পারেন, যে কেউ, এটা করাটা সমীচীন হবে না। এখন অল্টারনেটিভটা কী? অনেকে ইতিমধ্যে অনলাইন পরীক্ষা টরীক্ষা ইত্যাদি ইত্যাদির কথা বলেছেন, আমি জানি না কি হবে, হয়তো বাধ্য হয়েই সেই দিকে আমাদের যেতে হবে। এখন এই অনলাইনের বিষয়টা নিয়ে আমাদের একটা অবজারভেশন আছে, আমরা বলবো ডেফিনেটলি, আমি পরে শেষ করব, আর বেশিক্ষণ আমি বলবো না। সেটা হচ্ছে সাধারণ সমস্যা। দেখুন, সাধারণ সমস্যা বলতে আমাদের ওই যেটা বলছিলাম যে বহু ছাত্রছাত্রী প্রান্তিক সমাজ থেকে আসে, তাদের জীবন জীবিকার সমস্যা, চ্যালেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো কিভাবে মিট করে তারা আবার পুরনো মানে পড়াশোনায় ফেরত আসবে, এটা আমি জানি না। এখানেও আমি একটা জিনিস বলতে পারি, আমাদের অধ্যাপকরা এখানে একটা ব্রিলিয়ান্ট ভূমিকা পালন করেছে। মানে আমরা যে রিলিফ ফান্ডের কল দিয়েছিলাম, সেখানে যে সাড়া পেয়েছি সেটা মানে সত্যিই খুবই ভালো সাড়া পেয়েছি। এছাড়াও আমাদের কয়েকটি জেলার থেকে, মুর্শিদাবাদের জেলার নাম তো করতেই হবে আমাকে, তারা এই দুস্থ মানুষজনকে মানে খাদ্য সামগ্রী ইত্যাদি দিয়ে যেভাবে সাহায্য করবার চেষ্টা করছেন বা করে চলেছেন, সেটা সত্যিই প্রশংসা না করে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা ব্যাপার হচ্ছে যে এই আগামী দিনে কলেজে পরীক্ষার জন্যই হোক, ক্লাসের জন্যই হোক, ছাত্রদের যদি আসতে বলা যায় বা শিক্ষক শিক্ষিকা ইত্যাদিদের যদি আসতে বলা যায়, সেখানে মানে আপনার একটা দেখলাম যে বাস ইত্যাদি যা চালু হয়েছে বা প্রাইভেট বাসও চালু করতে বলা হয়েছে, 20 জনের বেশি যাত্রী নেওয়া যাবে। এখন স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক পরিস্থিতিতে যে একটা বাসে আমরা দেখি মানে ফুল ক্যাপাসিটিতে যখন মানুষজন ওঠে, সেখানে মানে বাদুর ঝোলা অবস্থা, তাতেও আমার সাফিসিয়েন্ট ট্রান্সপোর্টের অ্যারেঞ্জমেন্ট নেই। সেখানে 20 জন করে যাত্রী নিয়ে যদি বাস চলতে থাকে, তাহলে যাদের আসার দরকার, সে পরীক্ষার্থী হোক, মানে পরীক্ষক হোক হন, বা তিনি কোনো শিক্ষাকর্মী হতে পারেন, সময় মতন শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হতে পারবেন কি না, এটা একটা রিয়েলি চ্যালেঞ্জ। এবং এইটা করতে গিয়ে আমরা দেখেছিলাম পরীক্ষার ক্ষেত্রে ওই প্রাইমারির চাকরির পরীক্ষাতে যথাযথভাবে যাতায়াতের ব্যবস্থা, যানবাহনের ব্যবস্থা না করার ফলে এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছিল, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছিল। এক্ষেত্রেও আগামী দিনে পরিকল্পনাবিহীনভাবে এরকম একটা পরীক্ষা চালু করে দিলে, এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, একজন শিক্ষক হিসাবে আমাদের মানে দুঃখের এবং লজ্জার শেষ থাকবে না। আর একটা জিনিস যেটা হয়েছে যে 30শে জুন পর্যন্ত দেখবেন মানে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন বাতিল করে দেওয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়গুলিতে তো আপনার বহু আসে, মানে ভিন রাজ্য থেকে যেরকম আসে, দূরের জেলাগুলি থেকেও ছাত্রছাত্রীরা পড়তে আসে। এখন তারা যদি রিজার্ভেশন না পায়, যানবাহন না চলে, তারা কি করে এখানে এসে পৌঁছাবে? দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের রাজ্যে দেখবেন 10ই জুন পর্যন্ত মানে গ্রীষ্মাবকাশের কথা বলা হয়েছে, সামার ভ্যাকেশন বা সামার রিসেস যাই বলুন। এখন বিষয়টা যেটা হলো যে ইউজিসি যে রেকমেন্ডেশনসগুলো দিয়েছে সাজেশন হিসাবে, তাতে 30শে জুন পর্যন্ত সামার ভ্যাকেশনের কথা বলা হয়েছে। সত্যি যদি তাই হয়, আর এই 30শে জুন পর্যন্ত ট্রেনের টিকিট বাতিল ইত্যাদি এই বিষয়গুলি রয়েছে, সেখানে আগামী সপ্তাহে আমাদের শিক্ষা দপ্তরের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করতে হবে, যাতে আমাদের রাজ্যেও সামার ভ্যাকেশনটা অল ইন্ডিয়ার সঙ্গে প্যারিটি রেখে 30 জুন করা হয়। আদারওয়াইজ আমার ওই দূরের জেলার বা অন্য রাজ্যের যে ছাত্রছাত্রীরা, তারা সে কি ক্লাস বলুন, কি পরীক্ষার ব্যাপার বলুন, সেখান থেকে তাদের বঞ্চিত করা হবে, যেটা একেবারেই অভিপ্রেত নয়। ফলে এই জিনিসগুলো আছে আমাদের সামনে চ্যালেঞ্জ, এগুলো সকলের সাধারণ চ্যালেঞ্জ। মানে এটা তো এমন না যে 30শে জুন পর্যন্ত ট্রেনের টিকিট বাতিল করে দেওয়ার ফলে শুধু ছাত্ররাই অসুবিধার মধ্যে পড়ছেন, অনেকেই পড়ছেন। ফলে এটা সাধারণ সমস্যা, সকলের আছে, ছাত্র বা শিক্ষক শিক্ষিকারা তারাও এর বাইরে নন। এবারে হচ্ছে যে এই সবকে কনসিডার করে ইউজিসি একটা রেকমেন্ডেশন দিয়েছে মানে এপ্রিল মাসের শেষের দিকে, এবং সেটা নিয়ে ওয়েবকুটা এবং WBGCTA একসঙ্গে তাদের একটা অবজারভেশনও পাঠিয়েছিল।
এখন এই যে ইউজিসি যেটা রেকমেন্ডেশন হিসাবে দিয়েছে, এটা এ কথাটা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই, যে মোটামুটি মোর অর লেস মোটের উপরে এই জিনিসটা একটা গ্রহণযোগ্য সুপারিশ তারা পাঠিয়েছে। কয়েকটা জায়গায় আমাদের অবজারভেশন আছে, আমাদের বিরোধিতা আছে ঠিকই, কিন্তু অন দ্য হোল তারা যেটা করেছেন সেটা ভালো, কারণ এটা খুবই ডেমোক্রেটিক একটা জিনিস তারা করেছেন। যেটা আমি একটা জায়গা পড়লেই বোঝা যাবে যে ওই রেকমেন্ডেশনের 19 নম্বর পয়েন্টে তারা শিক্ষা প্রতিষ্ঠানের উপরেই মেইনলি সমস্ত মানে কি বলবো, শিক্ষা প্রতিষ্ঠানের উপরেই তারা ছেড়ে দিয়েছেন যে তারা পার্টিকুলার একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করবে। সেটা বলতে গিয়ে একটা একদম শেষে 19 নম্বর পয়েন্টের উপধারায় তারা বলছেন, দ্য ইউনিভার্সিটিজ মে বি অ্যাট লিবার্টি টু রিমুভ এনি ডিফিকাল্টি in implementing the proposed recommendations by making alteration stroke addition stroke modification stroke amendment with the approval of the concerned statutory bodies stroke competent authorities to deal with a particular situation in the best interest of students. Educational institution and the entire education system in the best interest of the students, educational institution and the entire education system. এটা ওয়েলকাম একটা সাজেশন যেটা তারা দিয়েছেন, অর্থাৎ কিনা সুনির্দিষ্ট পরিস্থিতি বিবেচনা করে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা একটা বিশ্ববিদ্যালয় তারা ঠিক করবে সেই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সব থেকে গ্রহণযোগ্য কি সমাধান হতে পারে বা গ্রহণযোগ্য পদক্ষেপ কি নেওয়া যেতে পারে। ইউজিসি যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের রেসপেক্টে সেটাকে তারা তাদের মতন করে পরিমার্জন করে নিতে পারে। এরপরে তারা যেটা বলেছেন যে 2019-20 এবং 2020-21 শিক্ষাবর্ষে অনেক জায়গায় এখনও আমাদের 5 দিনের উইক আছে, 5 days উইকের বদলে 6 দিনের সপ্তাহ করা হোক, কিন্তু আমি যতদূর জানি বহু কলেজে ইতিমধ্যেই 6 দিনের উইক আছে, কোথাও কোথাও হয়তো শনিবারটা হাফ ডে আছে, কিন্তু সেটাকে ফুল ডে করে নেওয়া যেতে পারে। এরপরে হচ্ছে যে তারা একটা একাডেমিক ক্যালেন্ডার প্রপোজ করেছেন, সেই একাডেমিক ক্যালেন্ডারটা মোটামুটি জানা আছে, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। সেটা হলো যে তারা যেটা বলেছেন যে ধরে নিয়েছেন যে 1 জানুয়ারি 2020 থেকে শুরু হয়েছে ক্লাস, চলেছে 16 মার্চ 2020 পর্যন্ত, এবং 16 মার্চ 2020 থেকে 15 মে 2020 এই সময়টা তারা বলছেন যে কন্টিনিউয়েশন অফ এফেক্টিভ ডেলিভারি অফ এডুকেশন থ্রু লার্নিং মোড। ধরে নিচ্ছেন যে এই সময়টা সকলে লার্নিং মোডে ডেলিভারি করছেন কি করছেন না, সেটা কজন করছেন সেটা তো আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে, কিন্তু হচ্ছে, একেবারে হচ্ছে না তা তো না, অনেকেই করছেন। এরপরে তারা যেটা বলেছেন যে সামার ভ্যাকেশন টা হবে 1 জুন থেকে 30 জুন পর্যন্ত। এইটা বলার পরে তাদের বলছেন যে টার্মিনাল সেমিস্টার বা ইয়ার তাদের পরীক্ষাটা হবে 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে, এবং অন্য সব ইয়ারের পরীক্ষা হবে 16 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে। আর রেজাল্ট বের করতে হবে টার্মিনাল সেমিস্টারের জন্য 31 জুলাইয়ের মধ্যে, আর ইন্টারমিডিয়েট সেমিস্টারের জন্য রেজাল্ট বের করতে হবে 14 আগস্টের মধ্যে। এ বাদে তারা আর যে কথাগুলি বলেছেন সেগুলির মধ্যে হচ্ছে যে যদি প্রয়োজন হয় যে তাহলে পরীক্ষার সময় সীমাটাকে 3 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে কমিয়ে আনা যেতে পারে। এর বাদে আর একটা জিনিস যেটা বলেছেন যে যদি কোথাও সত্যিই পরিস্থিতি এরম হয় যে ছাত্রছাত্রীদের নিয়ে এসে প্রথাগতভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে 50% পর্যন্ত এতদিন পর্যন্ত তারা যে সেমিস্টারগুলো কভার করে এসেছে সেইখান থেকে ওয়েটেজ নেওয়া যেতে পারে, আর বাকি 50% থ্রু অ্যাসেসমেন্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্ট করা যেতে পারে, এটাও তারা বলেছেন। আর একটা কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে লকডাউন পিরিয়ডে ছাত্রদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা ধরে নিতে হবে, তারা এসেছে এই অ্যাটেন্ডেন্সটা তাদের দিয়ে দিতে হবে। এবার ইউজি পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা বলেছে তাদের যে 1 আগস্ট 2020 অ্যাডমিশন হবে হচ্ছে যে এক্সিস্টিং যে স্টুডেন্টরা রয়েছে, এবং 1 সেপ্টেম্বর 2020 হবে নতুন করে যাদের অ্যাডমিশন হবে, সে ইউজি হোক বা পিজি হোক। এবার 14 থেকে 18 এই 5টি পয়েন্টে অনলাইনের
ব্যাপারে বলা আছে। এখন আমরা ওয়েবকুটা থেকে এই ইউজিসি অবজারভেশনের ব্যাপারে আমরা বলেছি যে মোটামুটি অ্যাকসেপ্টেবল, ঠিকই আছে। কয়েকটা পয়েন্টে আমাদের বলার আছে, সেটা হচ্ছে আমরা যেটা অবজারভেশন দিয়েছি যে আমরা চাই যে 100% ইন্টারনাল অ্যাসেসমেন্ট। কারণটা হলো যে সিবিসিএস এর ফলে সেমিস্টার টু সেমিস্টার সাবজেক্টের ভেরিয়েশন হয়ে যায়, ফলে আগের সেমিস্টারে যে সাবজেক্ট পড়েছে বা আগের সেমিস্টারগুলো যে সাবজেক্টগুলো পড়েছে সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। এখন ঘটনা হচ্ছে যে সেই সাবজেক্টগুলো তো আলাদা, এই সেমিস্টারে যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে, ফলে আগের সেমিস্টারের নাম্বার এই সেমিস্টারে পুরোটা দিয়ে মানে 50%ও যদি দিয়ে দেওয়া যায় সেটা একটা ইনজাস্টিস করা হবে। তার থেকে বরং টিচার নিজে ইভ্যালুয়েট করলেন, তার ছাত্রকে তিনি সব থেকে ভালো ছিলেন, তিনি ইভ্যালুয়েট করে তিনি আলটিমেটলি তিনি একটা নাম্বার দিলেন, 100-র মধ্যেই নাম্বার দিলেন। এখন এটারও কিছু বিপদের দিক আছে, আমরা কথাবার্তা বলে শুনছি যে কিছু কিছু ক্ষেত্রে এটা চালু হলেই টিচারদের উপরে একটা ইমেন্স প্রেশার তৈরি হবে ছাত্র সমাজের। এখন যা পরিস্থিতি আছে চতুর্দিকে, এমনিতেই সিবিসিএস নিয়ে প্রচণ্ড প্রেশার থাকে, এটাতেও প্রেশার তৈরি হবে। এখন যদি সত্যিই বসিয়ে পরীক্ষা না করা যায়, যেরকমভাবে আমরা পরীক্ষা চালাই, তাহলে কোনো না কোনো ফর্মে তো ইন্টারনাল অ্যাসেসমেন্টের দিকে যেতেই হবে। সে 50% করলেও চাপ থাকবে, 100%ও চাপ থাকবে। দেখা যাক, আমরা বলেছি, তারপরে অন্য বিষয়গুলো নিয়ে দেখা যাক। দ্বিতীয়ত, এই ইউজিসি রেকমেন্ডেশনে যে পয়েন্টটা আমরা এগ্রি করিনি সেটা হচ্ছে তারা একটা অ্যাডমিশনের জন্য কমন অ্যাডমিশন টেস্টের কথা বলেছে ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে। এখন এই জায়গাটা একেবারেই গ্রহণযোগ্য নয়, এই কারণে যে আমরা যে ছাত্রছাত্রীদের রেগুলার পরীক্ষাটুকু কিভাবে করব সেটা নিয়েই এখনও কোনো সুস্পষ্ট পদক্ষেপ নিতে পারছি না, কোনো মানে কোনো কিছু ঠিক করতে পারছি না। সেখানে ছাত্রছাত্রীদের আবার আর একটা পরীক্ষা দিয়ে ভর্তি, এটা মানে তাদের আরও অসুবিধার মধ্যে ফেলে দিতে হবে। তার থেকে আমরা যেটা সাজেস্ট করেছি যে সেন্ট্রালাইজড অনলাইন কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়, যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফর্ম তোলা, ফর্ম ভর্তি করা, এ সমস্ত দরকার নেই, তারা এক জায়গাতেই করুন। সেন্ট্রালাইজড ওয়েতে কাউন্সেলিং হোক, নাম্বারের ভিত্তিতে তাদের কলেজ অ্যালার্ট করা হোক, এবং তাদের চয়েস অবভিয়াসলি, সেই দুটোকে মিলিয়ে তাদের এটা করা হোক। আর যে বিষয়টা আমরা বলেছি সেটা হচ্ছে যে অনলাইনের বিষয়। দেখুন, এই অনলাইনের বিষয়টা নিয়ে আমাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে। মানে ব্ল্যাটেন্টলি আমরা অনলাইন চাই না, এই কথাটা আজকের দিনে বলা যাবে না। এই যে আপনাদের সঙ্গে আমার এতদিন পরে একটা কথাবার্তা বলার সুযোগ পেলাম, এটাও তো অনলাইনেই করছি। ফলে অনলাইনের ব্যবহার আমরা করব না এটা আমরা বলছি না, কিন্তু যেটা দৃঢ়ভাবে বলতে চাই এবং আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, যে এই অনলাইন চালু করার মধ্যে দিয়ে ভারতবর্ষে ডিজিটাল ডিভাইড করা চলবে না। আমরা বরাবর স্টেট ফান্ডেড এডুকেশনের কথা বলে এসেছি, তাকে স্ট্রেংথেন করার কথা বলে এসেছি, এবং সেই স্টেট ফান্ডেড এডুকেশনকে স্ট্রেংথেন করার মধ্যে দিয়ে স্টেটকে দায়িত্ব নিতে হবে ডিজিটাল লার্নিং বা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করার, যাতে পুয়ারেস্ট অফ দ্য পুয়ারের কাছে তারা রিচ করতে পারে। এবং এটা এখানে এমন যেন না হয় যে মানে বেসরকারি স্কুলগুলিতে যারা একটু বেশি পয়সা দিয়ে পড়াশোনা করে তারা তাদের মতন ওখানে সমস্ত কিছু করে ফেললো, ডিজিটাল লার্নিংয়ের সুযোগটা তারাই পেলো, আর আমার প্রত্যন্ত গ্রামের একটি ছাত্র যে অত্যন্ত মেধাবী একজন ছাত্র, সে জাস্ট তার সামর্থ্য নেই বলে এই সুযোগের বাইরে থেকে গেল। ইউজিসির এই রেকমেন্ডেশনে বলা আছে যে প্রত্যেকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অনলাইন টিচিংয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করুক, যাতে করে মানে যে কোনো কোর্সের 25% অন্তত অনলাইনে পড়ানো যায়। একেবারেই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কখনো মনে করি না যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে ক্লাসরুমে যে ইন্টারাকশানের মধ্যে দিয়ে টিচিং অনলাইন মোড তার কোনো অল্টারনেটিভ হতে পারে। অনলাইন মোড একটা সাহায্যকারী মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা কখনোই কনভেনশনাল পড়াশোনার প্রতি মানে একটা অল্টারনেটিভ বা পরিবর্তন হিসাবে ব্যবহার করা যেতে পারে না। আসলে কি জানেন, দুটো উদ্দেশ্য আছে। আপনাদের খেয়াল থাকবে যে কিছুদিন আগে একটা খসড়া জাতীয় শিক্ষানীতি 427 পাতার একটা ডকুমেন্ট প্রকাশ করেছে আমাদের এই সরকার। এখন সেই ডকুমেন্টে
মানে প্রতিটি ছত্রে যেটা ছিল সেটা হচ্ছে ভারতবর্ষের শিক্ষার যে বাজার, বৃহৎ বাজার, সেটা কর্পোরেটদের কাছে খুলে দাও। খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে ড্রাফট করা ছিল 487 পাতার ডকুমেন্ট, কিন্তু একটু মন দিয়ে পড়লেই দেখা যায় এই জায়গায় যা বলা হয়েছে সেখানে আমাদের যে বেসিক দাবি যে সকলের জন্য শিক্ষা, সেই ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। বরং উল্টে তাদের বলা হয়েছে যে এখানে শিক্ষায় বেশি ব্যয় বরাদ্দ করবেন তারা, আস্তে আস্তে 20% মানে পর্যন্ত যেতে পারে আসবে, কোনো বলা নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট কত দেবে কিচ্ছু বলা হয়নি। যেটা তারা বলেছিলেন কর্পোরেট ফিলান্থ্রপির মাধ্যমে এই টাকা তুলে নিতে হবে, অর্থাৎ কর্পোরেট এসে এখানে আপনার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য দানছত্র করবে, আর তাদের সেখানে কন্ট্রোল থাকবে না। হতে পারে নাকি? এই তো কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর যে ঘোষণা, সব কিছু তো তারা দেখা যাচ্ছে যে প্রাইভেটাইজ, বেসরকারির হাতে দিয়ে দিতে চাইছেন, বেসরকারিকরণ করে দেবে। আমাদের প্রতিরক্ষার সরঞ্জামের ক্ষেত্রে, অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে 74%, 49% ছিল, 74% তারা উন্মুক্ত করে দিলেন। বিভিন্ন জায়গায় তারা খনিতে কয়লা তোলার জন্য বা খনিজ তোলার জন্য, আজকে কয়লা বলেছেন কালকে অন্য জায়গায় হবে না, তার কোনো মানে নেই, বেসরকারি সংস্থাদের অ্যালাউ করে দিলেন, তারা তুলতে পারবে। ফলে যে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু আছে, আগামী দিনে সেগুলো বেসরকারিদের মালিকানা বা মানে ওই পিপিপি মডেলে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে যে চলে যাবে না পিপিপি মডেলে, এটা কেউ বলতে পারে? উদ্দেশ্য তো তাই, সেদিকেই যাচ্ছে। আবার যেটা তারা করতে চলেছেন, যে কোথাও কোনো রকম আলোচনা না করে এই করোনা অতিমারির সুযোগ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যখন প্রত্যেকেই মানুষ কিভাবে বেঁচে থাকবে, পরিযায়ী শ্রমিকদের এরকম একটা মর্মন্তুদ মৃত্যু, প্রতিদিন কাগজ খুললে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এরা তো আমাদেরই লোকজন, আমাদের সমাজেরই, আমাদেরই কারুর না কারুর পরিচিত লোকজন। তারা এইবারে পেটের দায়ে অন্য রাজ্যে গেছে, গিয়ে সেখানে ফেরার জন্য তাদের কোনো ব্যবস্থা নেই, কারুর প্রতি তাদের প্রতি কারুর কোনো সহানুভূতি নেই। এতদিনে আমাদের রাজ্য সরকার বলেছেন যে তারা নাকি 10% ঘোষণা খরচ বহন করবেন তাদের ফিরিয়ে আনার জন্য। এতদিন তাদের মনে হয়নি, এই এতদিন পরে মনে হয়েছে ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। কিন্তু এইসবের পাশাপাশি এইগুলো নিয়ে যখন সকলে চিন্তা করছেন, যতদূর সম্ভব চেষ্টা করছেন এই আর্ত বিপন্ন অভাবী মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য, যার যেটুকু সামর্থ্য আছে তাদের নিয়ে, সেখানে কেন্দ্র সরকার চেষ্টা করছে ওই ড্রাফট নিউ এডুকেশন পলিসিটাকে তারা আবার, এখন এটা আমরা শুনতে পেয়েছি, এবং শুনতে পেয়ে আমাদের সর্বভারতীয় সংগঠন এআইফুক্টোর পক্ষ থেকে আমরা একটা রেসপন্সও পাঠাবার চেষ্টা করছি না, তৈরি করছি, পাঠাবো, ডেফিনেটলি পাঠাবো। এখন ঘটনা হচ্ছে এই ব্যাপারগুলো তো আছে, এবং এই এত তড়িঘড়ি কেন বলুন তো? তারা তো শিক্ষাক্ষেত্রে কোনো দায়ভার নেবেন না, এই যে দায়ভার নেবেন না বাড়তি কোনো দায়ভার তো নেবেন না। কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নতুন বেতন কাঠামো বা বেতনক্রম চালু করার জন্য তারা এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার 80% নতুন বেসিকের বা বাড়তি যে স্যালারিটা পাওয়া যেত, বেসিকটা পাওয়া যেত, তার 80% 4 বছর 3 মাস, 4 বছর 6 মাসের জন্য দিত। এই সরকার এসে তো সেটাকে 80%টাকে কমিয়ে 50% করে দিয়েছে। আর আমাদের রাজ্য সরকার, তাদের তো শিক্ষা টিক্ষা নিয়ে কোনো আলোচনা নেই, খেলা মাটি ইত্যাদি ইত্যাদি তাদের প্রায়োরিটির জায়গা, সেখানে তাদের অনেক কিছু আছে, কোনো কিছু তারা 2020 থেকে চালু করলেন ইত্যাদি, এইসব ব্যাপার আছে। ফলে এদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষাক্ষেত্রটাকে, এই যখন মানুষজন অন্য একটা জায়গা নিয়ে, মানুষ যখন অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত, সেদিকে শিক্ষা নিয়ে খুব হয়তো চিন্তাভাবনা তারা এখন করতে পারছেন না, সেই সুযোগে বিরোধীদের সেই ব্যস্ততার সুযোগ নিয়ে, এই অতিমারির সুযোগ নিয়ে এমন একটা শিক্ষানীতি যেটা আদপে ভারতবর্ষে একটা এলিট শিক্ষা ব্যবস্থা চালু করতে চলেছে, যেখানে অ্যাক্সেস ইকুইটির ব্যাপারটাই থাকবে না। আমাদের সাধারণ খেটে খাওয়া ঘরের ছেলেমেয়েরা তারা যতই মেধাবী হোক, একটা স্তরের পরে তাদের শিক্ষা সঙ্গে উচ্চশিক্ষায় যুক্ত থাকা প্র্যাকটিক্যালি অসম্ভব হয়ে দাঁড়াবে।
সেই কাজ তারা করতে চলেছেন, যাতে করে এই শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি কর্পোরেটদের মৃগয়া ক্ষেত্র বানিয়ে দেওয়া যায়। একটা জিনিস দেখবেন, এই যে অনলাইন অনলাইন অনলাইন, কালকে নির্মলা সীতারামনও বললেন ডিজিটাল প্ল্যাটফর্ম বানাবো, পুয়ারেস্ট অফ দ্য পুয়ারের কাছে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। এত হইচই হচ্ছে, এটা কি আজকে থেকে হচ্ছে? মুক্স, ম্যাসিভ ওপেন অ্যাক্সেস অনলাইন কোর্সেস, মুক্স, এইটার ব্যবহারের জন্য কি আকুলি বিকুলি MHRD UGCর কিছুদিন থেকে আপনারা দেখেছেন। এবং জবে থেকে ন্যাক অ্যাসেসমেন্টে ক্ষেত্রে মুক্সের ব্যবহারের উপর একটা নাম্বার দেওয়া হলো, তবে থেকে আমরা বুঝতে পারছিলাম যে এই অনলাইন মোডটা এরা যে কোনোভাবেই হোক ইমপ্লিমেন্ট করবে। আমরা কিন্তু আবার বলতে চাই, ICTর ব্যবহার, অনলাইনের ব্যবহারের আমরা একেবারে বিরুদ্ধে নই, কিন্তু আমরা দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি, এই অনলাইন মোড অফ টিচিং, ইট ক্যানট বি অ্যান অল্টারনেটিভ টু কনভেনশনাল মোড অফ টিচিং। এটা এর একটা কমপ্লিমেন্টারি ব্যবস্থা হিসাবে ভাবা যেতে পারে। আর কি হতে পারে? ডিজিটাল ডিভাইডের কথা আমি বলেছি। আমার প্রান্তিক অংশের মানুষজন, সেই পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা, তাদের অনেকেই 24 ঘন্টা ইন্টারনেট ইত্যাদির পরিষেবার সুযোগ পায় না সব সময়। আমি কালকে মুর্শিদাবাদে এই কথাগুলো বলার সময় একটা ঘটনার কথা বলেছিলাম, আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা। আমি আর দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। তার মধ্যে একটা হচ্ছে সেই ব্যক্তিগত ঘটনা। আমার পরিচিত এক ভদ্রমহিলা, তিনি একটি স্কুলের প্রধান শিক্ষিকা, ইংরেজির তিনি শিক্ষক। তিনিও এরকম অনলাইনে কিছু বিষয় পড়াচ্ছিলেন। শুনলাম তার কাছেই যে তার স্কুলের একটি ছাত্রী তাকে জানিয়েছে, এবং ওই স্কুলে যে ছাত্রীরা, তারা একেবারে মূলত মোস্টলি ডাউনট্রডেন ফ্যামিলি থেকে উঠে আসা ছাত্রী। সেই ছাত্রী জানিয়েছে যে দিদি, আমি আর আপনার ক্লাস করতে পারবো না, কারণ আমার মোবাইল রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, জানি না বাড়ির থেকে আবার কবে রিচার্জ করিয়ে দেবে, ফলে নেটে আমি ঢুকতে পারবো না। তো যাই হোক, সেই প্রধান শিক্ষিকা তার রিচার্জ করিয়ে দিয়েছেন এবং সে আবার ক্লাস করছে ঠিকই, কিন্তু এরকম না, বহু ছাত্রছাত্রী আছে যাদের সকলের খবর আমাদের কাছে পৌঁছাচ্ছে না, এবং সকলকে এই সাহায্যটা আমরা এক্সটেন্ডও করতে পারছি না, খবরও পাচ্ছি না। তো এটা তো শুধু শিক্ষকদের দায়িত্ব, এটা ভাবলে চলবে না। এই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে। তারা এটা নিতে চায় না। তারা একটা ওই শাইনিং ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার মতন ডিজিটাল কিছু প্ল্যাটফর্মের নাম দিয়ে ডিজিটাল ডিভাইড তৈরি করার চেষ্টা করছে, এবং নিজেদের দায়িত্ব পাবলিক ফান্ডেড এডুকেশন থেকে সরিয়ে নিচ্ছে। আর মুক্সের আর একটা কিন্তু সাংঘাতিক কুফল আছে। এই যে ইউজিসির যে এপ্রিল মাসের শেষে যে রেকমেন্ডেশন, তাতে কিন্তু 25% কোর্স যাতে অনলাইনে কমপ্লিট করা যায় সেরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে বলা হচ্ছে। এবার আগামী দিনে এটা বলা হতেই পারে যে বেশ কিছু সাবজেক্টে আমি তো রেডি স্টাডি মেটেরিয়াল তৈরি করে রেখেছি, অনলাইনেই সেগুলো করে নেওয়া যেতে পারে, ছাত্রদের এগুলো আর ক্লাসরুম টিচিংয়ের দরকার নেই। এই সাবজেক্টগুলোতে হেন্সফোর্থ আমরা আর কোনো টিচার রিক্রুট করবো না, খরচা আরও কমে গেল। আর যদি ওই পিপিই মডেলে হয় এবং বেসরকারিরা মালিকানা যদি শিক্ষাক্ষেত্রে আরও বেশি করে থাবা বসাতে থাকে, তাহলে এগুলোই ঘটবে। এগুলো নিয়ে আমাদের অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়াই করতে হবে, রুখতে হবে এই জিনিসগুলো। আজকে আমরা রাস্তায় নামতে পারছি না, কিন্তু কনসার্ন আমি এটা এক্সপ্রেস করলাম আপনাদের সামনে, আপনারা সকলে ভাববেন, এবং আগামী দিনে ডেফিনেটলি এই লড়াইয়ে সকলে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এই আশা আমি করছি। এবং এর সঙ্গে জেলা ওয়েবকুটাকে এইরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য অজস্র অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে তাদের এই কর্মসূচির আজকে উদ্বোধন ঘোষণা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন।